তৃতীয় পর্ব। পথিক যেমন গাছতলায় রাঁধিয়া খাইয়া হাঁড়িটা ফেলিয়া দিয়া চলিয়া যায় এবং তখন যেমন চাহিয়া দেখে না হাঁড়িটা ভাঙিল কি বাঁচিল, সংসারে 90% লোক ঠিক এমনি করিয়াই সরস্বতীর কাছ হইতে কাজ আদায় করিয়া মা লক্ষ্মীর রাজপথের ধারে নির্মমভাবে তাহাকে ছুঁড়িয়া ফেলিয়া দেয়। একবার ফিরিয়াও দেখে না তিনি ভাঙিলেন কি বাঁচিলেন। গুণেন্দ্র সেই রূপ করে নাই। সে চিরদিন যে ভাবে শ্রদ্ধা করিয়া সেবা করিয়া আসিয়াছিল, উকিল হইয়াও ঠিক তেমনি করিয়াই সরস্বতীর সেবা করিতে লাগিল। তাহার পরিবার ঘর পুস্তকে ভরিয়া উঠিয়াছিল। সেই ঘরের মধ্যে হেমনলিনী ভারী আশ্রয় পাইল। গুণেন্দ্র গুছানো প্রকৃতির লোক ছিল না বলিয়া তাহার যে পুস্তক একবার আলমারির বাহিরে আসিত তাহা শীঘ্র আর ভিতরে প্রবেশ করিতে পাইত না। টেবিল চেয়ার অবশেষে নিচের গালিচার উপর পড়িয়া পড়িয়া সুদীর্ঘ কাল পরে যদি কোনো গতিকে নন্দার সাহায্যে ভিতরে প্রবেশ করিত, আবশ্যক হইলে আর বাহির হইত না, এমনি মিশিয়া যাইত। একটা পুস্তকের তালিকাও তাহার ছিল বটে, কিন্তু সেটাকে কাজে লাগাইবার কিছুমাত্র উপায় ছিল না। হেম এই বিশৃঙ্খলা 2-4 দিনের মধ্যেই ঠিক করিয়া ফেলিল। একদিন একটা আলমারি খালি করিয়া সমস্ত বই নিচে নামাইয়াছে, এমন সময় গুণেন্দ্র ঘরে ঢুকিল। তাহাকে দেখিয়া হেম বলিল, গুণী দাদা, এই বইগুলো ওই আলমারিতে, আর ওই বইগুলো এই আলমারিতে রাখলে ভারী সুবিধে হয়। গুণেন্দ্র চাহিয়া দেখিয়া বলিল, কি সুবিধে হয়? হেম বলিল, বাহ, সুবিধে হবে না? দেখছো না এই বইগুলো এইটাতে রাখলে কেমন? গুণেন্দ্র গম্ভীর হইয়া বলিল, দেখতে পাচ্ছি বটে, খুব সুবিধে হবে। হেম একটা চৌকির উপর বসিয়া পড়িয়া বলিল, যাও, করব না, তোমার ভালো করতে নেই। গুণেন্দ্র একখানা বই তুলিয়া হাসিয়া বাহিরে চলিয়া গেল। এই ঘরটিতে হেমনলিনী দিবারাত্র থাকিত বলিয়া গুণেন্দ্র আজকাল তাহার শোবার ঘরে বসিয়াই পড়াশোনা করিত। একদিন রবিবারের দুপুরবেলা হেম বাহির হইতে ডাকিয়া বলিল, গুণীদা, আসব? গুণী ভিতর হইতে বলিল, এসো। হেম ঘরে ঢুকিয়াই বলিল, তুমি সব সময় এই শোবার ঘরে বসেই বই পড়ো কেন? গুণী কহিল, দোষ কি, এ ঘরে কি বিদ্যে কম হয়? হেম কহিল, তোমার পড়বার ঘরেই কি এতদিন কম হয়েছিল? গুণেন্দ্র বলিল, কম হয়নি বটে, কিন্তু কাঁচা হয়েছিল, এই ঘরে সেগুলো পাকছে। হেম প্রথমে হাসিয়া উঠিল, কিন্তু কথাটা বুঝিতে না পারিয়া গম্ভীর হইয়া বলিল, তোমার কেবল তামাশা, একটা কথাও কি তুমি সোজা করে বলতে জানো না? গুণী নিঃশব্দে হাসিতে লাগিল, জবাব দিল না। হেম বলিল, আমি কিন্তু জানি, ও ঘরে আমি থাকি বলেই তুমি যাও না। আমাকে তুমি লজ্জা করো, আমি তোমাকে একটুকুও লজ্জা করি নে। গুণী জিজ্ঞাসা করিল, কেন করো না? করা তো উচিত। হেম হাত দিয়া একগোছা চুল কপালের উপর হইতে পিঠের দিকে সরাইয়া দিয়া বলিল, তোমাকে আবার লজ্জা করতে যাব কি? তুমি কি পর? সে হবে না গুণীদা, চলো সে ঘরে, বলিয়া সে বইগুলা তুলিয়া লইয়া বাহির হইয়া গেল। হেমের সর্বদা ব্যবহারের জন্য হার, চুড়ি, বালা প্রভৃতি কতকগুলা অলঙ্কার গুণী কিনিয়া আনিয়াছিল। সুলোচনা দেখিয়া বলিলেন, কেন বাবা এসব? গুণী বলিল, এই কটিতে কি হবে মা, আরও তো ঢের চাই, শুধু হাতে তো মেয়ে পার হবে না। সুলোচনা আর কথা কহিতে পারিলেন না, কিন্তু তিনি মনে মনে উদ্বিগ্ন হইয়া পড়িতেছিলেন। এই দুটিতে কেমন করিয়া যে এত সত্বর, এত আপনার হইয়া গেল, এই কথা তিনি যখন তখন ভাবিতে লাগিলেন। একদিন তিনি গুণীকে ডাকিয়া বলিলেন, এই সামনের অঘ্রাণ যেন বয়ে না যায় বাবা, যেমন করে হোক ওর বিয়ে দিতেই হবে, মেয়ে বড় হয়ে উঠেছে। গুণী বলিল, সেজন্য তুমি নিশ্চিন্ত থাকো মা, কিন্তু হাত পা বেঁধে জলে ফেলেও তো দিতে পারবো না, একটি সুপাত্র তো চাই। সুলোচনা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, সুপাত্র অপাত্র ওর অদৃষ্ট। গুণী, আমাদের কাজ আমরা করব,
তারপরে ভগবানের হাত। সে ঠিক কথা মা, বলিয়া গুণী চলিয়া গেল। তাহার মুখের উপর দিয়া একটা কালো ছায়া ভাসিয়া গেল। সুলোচনা তাহা লক্ষ্য করিয়া আরেকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নিজের কাজে চলিয়া গেলেন। মনে মনে বলিলেন, না, ভালো হচ্ছে না, যত শীঘ্র পারা যায় পাত্রস্থ করা চাই। কয়েকদিন পরে হেম হঠাৎ ঘরে ঢুকিয়াই বলিল, এখনো শুয়ে আছো? কাপড় পরনি? শিগগিরই ওঠো। গুণী বিছানায় উপর শুইয়া চুপ করিয়া চাহিয়া রহিল। হেম আলমারির কাছে গিয়া খট করিয়া আলমারি খুলিয়া এক মুঠা নোট ও টাকা লইয়া আঁচলে বাঁধিল। চাবি বন্ধ করিয়া কাছে আসিয়া বলিল, তোমার পায়ে পড়ি গুণীদা, আর দেরি করো না, ওঠো, দোকান বন্ধ হয়ে যাবে। গুণী তাহার সাজগোজ দেখিয়া কতকটা অনুমান করিয়াছিল। জিজ্ঞাসা করিল, কোথায় যেতে হবে? হেম ব্যস্ত হইয়া বলিল, বেশ, গাড়ি তৈরি করতে বলে দিয়েছি 1 ঘন্টা আগে, এখন তুমি বলছো কোথায় যেতে হবে? গুণী বলিল, কোচম্যান না হয় জানতে পারে কোথায় যেতে হবে, আমি তো কোচম্যান নই, আমি জানবো কি করে? হেম হাসিয়া উঠিল, বলিল, তুমি কোচম্যান কেন হবে গুণীদা? চলো, দোকান বন্ধ হয়ে যাবে। গুণী জিজ্ঞাসা করিল, কোন দোকান? হেম কহিল, বইয়ের দোকান গো। তোমাকে মানদা বলে যায়নি? আমি তাকে দিয়ে বলে পাঠিয়েছিলাম যে অনেক ভালো ভালো নতুন বাংলা বই বেরিয়েছে, আমি একটা লিস্ট করেছি। তাহার হাতে একটা কাগজের টুকরো দেখিয়া গুণী হাত বাড়াইয়া বলিল, লিস্ট দেখি। না, তাহলে তুমি কিনতে দেবে না। তাহলে চুরি করে কিনলেও পড়তে দেব না। হেম ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা চলো, গাড়িতে দেখাবো। সন্ধ্যার সময় তাহারা এক গাড়ি বই কিনিয়া ফিরিয়া আসিল। সুলোচনা দেখিয়া বলিলেন, ইস, এত বই কি হবে রে? গুণী বলিল, কি জানি মা, ও সব হেমের বই, কেবল কতকগুলা বাজে বই কিনে টাকা নষ্ট করে এলো। সুলোচনা বলিলেন, তুই দিলি কেন? গুণী বলিল, আমি কেন দেব, চাবি ওর হাতে, ও নিজে টাকা নিলে, গাড়ি তৈরি করতে বলে দিলে, তারপর নিজে গিয়ে কিনে আনলে, আমি শুধু সঙ্গে ছিলাম, বই তো নয়। হেম পুস্তকের রাশি নন্দাকে দিয়া, মানদাকে দিয়া এবং কতক নিজে বহিয়া লইয়া তেতলার ঘরে চলিয়া গেল। সুলোচনা বলিলেন, গুণী, অত প্রশ্রয় দিস নে বাবা, কোথায় কার হাতে পড়বে তখন দুঃখে মারা যাবে। গুণী উপরে পরিবার ঘরে গিয়া দেখিল, হেম গ্যাসের আলোর নিচে বসিয়া নতুন পুস্তকের পিছনে আঠা দিয়া নম্বর আঁটিতেছে এবং বলিল, মা বলেছেন তোমাকে আর প্রশ্রয় দেওয়া হবে না, কোথায় কার হাতে পড়ে দুঃখে কষ্টে মারা যাবে। হেম মুখ ফিরাইয়া ক্রুদ্ধ হইয়া বলিল, কেন মারা যাব? আমাকে গরিব দুঃখীর ঘরে দিলে আমি তার পরের দিনই পালিয়ে আসব। গুণী হাসিয়া বলিল, তবে সেই ভালো। হেম আর জবাব দিল না, কাজ করিতে লাগিল। গুণেন্দ্র কিছুক্ষণ নিঃশব্দে তাহার দিকে চাহিয়া থাকিয়া অতি ক্ষুদ্র একটি নিঃশ্বাস দমন করিয়া লইয়া নিজের ঘরে চলিয়া গেল। দুর্গাপূজা শেষ হইয়া গেল। বিজয়ার দিনে গাড়ি করিয়া ঠাকুর ভাসান দেখিয়া ফিরিয়া মাকে প্রণাম করিয়া হেম উপরে উঠিয়া গেল। তেতলার খোলা ছাদের উপর জ্যোৎস্নার আলোকে গুণেন্দ্র একাকী পায়চারি করিতেছিল। হেম সম্মুখে আসিয়া তাহার পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া উঠিয়া দাঁড়াইল। গুণেন্দ্র নিঃশব্দে তাহার মুখের পানে চাহিয়াছে দেখিয়া একবার একটুখানি যেন লজ্জা করিয়া উঠিল, কিন্তু তখনই বলিল, আমাকে আশীর্বাদ করলে না গুণীদা? গুণেন্দ্রর চমক ভাঙিয়া গেল, তাড়াতাড়ি বলিয়া উঠিল, করেছি বই কি। হেম কহিল, কই করলে? গুণেন্দ্র কহিল, মনে মনে করেছি। হেম হাসি চাপিয়া বলিল, কি আশীর্বাদ করলে আমাকে বলো। গুণেন্দ্র বিপদগ্রস্ত হইয়া অবশেষে গম্ভীর হইয়া বলিল, আশীর্বাদ করে বলতে নেই, তাহলে ফলে না। হেম বলিল, আচ্ছা সে হবে, তুমি মাকে প্রণাম করেছ? গুণী কহিল, সে তো রোজই করি। হেম ব্যস্ত হইয়া বলিল, না না, সে হবে না, আজ বিজয়া, আজ বিশেষ করে প্রণাম করতে হয়। শিগগিরই যাও, না হলে তিনি দুঃখ করবেন।
গুণেন্দ্র নিচে নামিয়া গেল। কার্তিক মাসের মাঝামাঝি একদিন হেম ঝড়ের মতো ঘরে ঢুকিয়াই বলিল, তোমাদের কি আর কথা নেই, আর কাজ নেই? কেন, তোমাদের কি করেছি আমি? বলিয়াই সে কাঁদিয়া ফেলিল। গুণেন্দ্র হতবুদ্ধি হইয়া বলিল, কি হয়েছে হেম? হেম কাঁদিতে কাঁদিতে বলিল, যেন কিছু জানো না। কি হয়েছে হেম? মা বলছিলেন শান্তিপুরে না কোথায় সমস্ত ঠিক হয়ে গেছে। আমি যদি বিয়ে না করি, তোমরা কি জোর করে আমার হাত পা বেঁধে বিয়ে দিতে পারো? গুণেন্দ্র এবার বুঝিতে পারিয়া হাসিয়া বলিল, ওহ, এই কথা! বড় হয়েছ, তোমার বিয়ে দিতে হবে না? হেম কহিল, না। গুণেন্দ্র কহিল, না কি? বিয়ে না দিলে জাত যাবে যে? হেম কহিল, বিয়ে না দিলে তোমাদের জাত যায় কি? গুণেন্দ্র কহিল, আমাদের যায় না, আমরা ব্রাহ্ম। কিন্তু তোমাদের যখন সময় না বিয়ে দিলে জাত যায়, তখন দিতেই হবে। হেম চোখ মুছিয়া বলিল, তোমরাই ঠিক, তোমরাই মানুষ, তাই মানুষকে এমন ধরে বেঁধে বধ করো না। আমি কিছুতেই এ বাড়ি ছেড়ে যাব না, তা তোমরা কেন যত মতলবই করো না। গুণেন্দ্র তাহাকে শান্ত করিবার অভিপ্রায় স্নিগ্ধ কণ্ঠে কহিল, সেও খুব বড় বাড়ি। তিনি দেখতে শুনতে ভালো, বিদ্বান, বুদ্ধিমান, বড় লোক, সেখানে তোমার কোনো কষ্ট হবে না। হেম কিছুমাত্র শান্ত না হইয়া সবেগে মুখের উপর হইতে চুল সরাইয়া দিয়া কহিল, সে হবে না, কিছুতেই হবে না। তোমাকে আমি বলছি, আমি তোমাদের ভার বোঝা হয়ে থাকি, আমাকে খেতে দিতে হবে না। আমি উপোস করে আমার পরবার ঘরে পড়ে থাকব, আমি কিছু চাইব না। গুণেন্দ্র হাসিবার চেষ্টা করিয়া বলিল, সেখানেও তোমার পরবার ঘর পাবে, না পাও তোমার এই ঘর আমি সেখানে তুলে দিয়ে আসব। হেম সে কথায় কর্ণপাত না করিয়া কাঁদিয়া বলিল, তোমাকে কিচ্ছু করতে হবে না গুণিদা, কিচ্ছু না। এই অঘ্রাণ মাসে, এই 1 মাস পরে তোমার দুটি পায়ে পুড়ি গুণিদা, তুমি সম্বন্ধ ভেঙে দাও। তাহার কান্না দেখিয়া গুণেন্দ্রের নিজের চোখও ভিজিয়া উঠিয়াছিল। সে কোনো মতে আত্মসংবরণ করিয়া লইয়া বলিল, সে কি হয় ভাই? সে হয় না, কথাবার্তা সব পাকা হয়ে গেছে। হেম কহিল, ছাই কথাবার্তা, ছাই পাকা কথা। তুমি সম্বন্ধ করেছ, তুমি ইচ্ছে করলেই ভেঙে দিতে পারো। আমি হাত জোর করে বলছি গুণিদা, আমার এই কথাটি রাখো। সুলোচনা সন্দিগ্ধ চিত্তে পিছনে পিছনে উপরে উঠিয়া আসিয়াছিলেন। ঘরে ঢুকিয়া ক্রুদ্ধভাবে বলিলেন, এ সমস্ত তোর কি হচ্ছে হেম? এসব কি পাগলের মতো বকছিস? সম্বন্ধ কি কখনো ভাঙা যায়? না পাখা কথার নড়চড় করা যায়? আর ভাঙবই বা কেন? তোর ভাগ্যি ভালো যে এমন ভাই পেয়েছিস, এমন সম্বন্ধ জুটেছে। তুই বলিস কি না ভেঙে দিতে? বাঙালির মেয়ে খ্রিস্টানির মতো আইবুড়ো থুবড়ো হয়ে থাকবি? যা, নিচে যা। হেম চলিয়া গেল। সুলোচনা গুণেন্দ্রের দিকে চাহিয়া বলিলেন, এইসব দিনরাত বই পড়ার ফল। 24 ঘন্টা নোভেল নাটক নিয়ে থাকলেই এই সমস্ত দুর্মতি হয়। অঘ্রাণ মাসে যেমন করে হোক ওকে বিদায় করতেই হবে। গুণেন্দ্র চুপ করিয়া বসিয়া রহিল। সুলোচনা আরও কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে নামিয়া গেলেন। দিন 2 পরে আদালত হইতে ফিরিয়া কি একটা বইয়ের জন্য গুণেন্দ্র পরিবার ঘরে ঢুকিতে যাইতেছিল। ভিতর হইতে হেম বলিয়া উঠিল, এসো না গুণিদা, আমি খাচ্ছি। গুণী থমকিয়া দাঁড়াইয়া বলিল, খেলেই বা, আমি ঘরে ঢুকলে কি খাওয়া নষ্ট হবে? হেম কহিল, সমস্ত ঘরময় কার্পেট পাতা রয়েছে যে। গুণী বলিল, তোমার দাসী মানদা ঢুকলে জাত যায় না, আমি কি তার চেয়ে ছোট? হেম অপ্রতিভ হইয়া হাসিয়া বলিল, আচ্ছা এসো, আমার খাওয়া হয়েছে, বলিয়া খাবারের থালাটা ঠেলিয়া টেবিলের ওধারে সরাইয়া দিল। গুণেন্দ্র কহিল, না না, তুমি খাও, তুমি খাও, আমি কাপড় ছেড়ে আসছি, বলিয়া সে তাড়াতাড়ি চলিয়া গেল। তাহার বুকের ভিতরটা যেন জ্বালা করিতে লাগিল। পরদিন বেলা 10টার সময় গুণী ভাত খাইয়া উঠিবা মাত্রই হেম কোথা হইতে ছুটিয়া আসিয়া সেই পাতা আসনে বসিয়া পড়িয়া বলিল, বামুন ঠাকুর, আমাকে এই পাতে ভাত দাও। বামুন ঠাকুর
আশ্চর্য হইয়া বলিল, ওতে যে বাবু খেয়ে গেলেন। হেম বলিল, হ্যাঁ হ্যাঁ জানি, তুমি দাও না। পাশের ঘর হইতে শুনিতে পাইয়া সুলোচনা নিকটে আসিয়া বলিলেন, ও কি করছিস হেম? ও যে গুণীর এঁতো পাত, যা কাপড় ছেড়ে গঙ্গা জল স্পর্শ করে আয়। হেম উচ্ছিষ্টাবশেষ হইতে এক গ্রাস মুখে পুড়িয়া দিয়া বলিল, ঠাকুর ভাত দাও। গুণীদার এঁটো পাতে বসে খাবার যোগ্যতা সংসারের কজনের ভাগ্যে আছে? এ পাতে খেতে পাওয়া ভাগ্য। সুলোচনা অবাক হইয়া চাহিয়া রহিলেন। বামুন ঠাকুর আরো ভাত তরকারি আনিয়া থালার উপর দিয়ে গেল। গুণী বারান্দার ওধারে বসিয়া মুখ ধুইতেছিল, সমস্ত শুনিতে পাইল। সন্ধ্যার পর সে হেমকে বলিল, আজ হেমের যে জাত গেল। হেম নতুন বই লইয়া মগ্ন হইয়া পড়িতেছিল। মুখ না তুলিয়াই বলিল, তোমাকে কে বললে? গুণী কহিল, যেই বলুক জাত গেছে তো। হেম মুখ তুলিয়া বলিল, না, তোমার পাতে বসে খেলে কারু জাত যায় না। যারা জাত তৈরি করেছে তাদেরও না। গুণী অদূরে আর একটা চেয়ারের উপর বসিয়া পড়িয়া বলিল, তা হোক, কিন্তু কাজটা ভালো হয়নি। যার যা জাত তাই তার মেনে চলা উচিত। তাছাড়া মাকে দুঃখ দেওয়া হয় যে। হেম ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া হঠাৎ যেন রাগ করিয়া বলিল, এ যেন তোমার বাড়ি নয়, তোমার জায়গা নয়। তুমি যেন সকলের নিচে, সকলের ছোট। এ যদি বা তোমার সহ্য হয়, আমার হয় না। তোমার পাতে বসে খেলে মা দুঃখ পান, না খেলে মার চেয়ে যিনি বড় তাকে দুঃখ দেওয়া হয়। আচ্ছা, তুমি এখন যাও, আমি বকতে পারি নে, পড়ি। বলিয়া সে খোলা বইয়ের পাতার উপর তৎক্ষণাৎ ঝুঁকিয়া পড়িল। গুণেন্দ্র খানিকক্ষণ স্থির হইয়া বসিয়া থাকিয়া নিঃশব্দে উঠিয়া গেল। তাহার দুই চোখের উপর হইতে একটা কালো পর্দা আজ যেন অকস্মাৎ কোথায় অন্তর্ধান হইয়া গেল। ইতি পথনির্দেশ উপন্যাসের ৩য় পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।